আজ আমার মিয়া ভাইয়ের দ্বিতীয়বার বিয়ে। সকাল থেকে মা তোড়জোড় শুরু করে দিয়েছেন। মা বুদ্ধিমতী, রাগী, রাশভারী এবং একটু সেকেলে। মার উপরে কথা বলার সাধ্য আমাদের কারোরই নেই। বড় ভাবিকে মা ঘরে আটকিয়ে রেখেছেন কোনো এক অজ্ঞাত কারণে। ভাবি আজকে চিৎকার চেঁচামেচি করছে না। জানালার গ্রিল ধরে ভাবি অবাক হয়ে সবার সাজগোজ দেখছে। আমার বড় ভাবি মানসিক ভারসাম্যহীন, যা যা কে সহজ বাংলা কথায় বলে পাগলি। বড় ভাবি ইশারায় আমাকে ডাক দিল। জানালার কাছে যেতেই বলে উঠল, এই রমি, বাড়িতে কি বিয়ে? কার বিয়ে? তোমার মিয়া ভাই পাগড়ি পড়েছে কেন? আমি কোনো জবাব দিতে পারলাম না। বুকের ভেতর মোচড় দিয়ে চোখে পানি চলে আসছে। আমি দ্রুত সরে আসলাম। ভাবি সমানতালে রুমি রুমি করছে। মাত্র 2 বছর আগে বড় ভাবি এই বাড়িতে বউ হয়ে আসছে। ভাবি তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা একটা মেয়ে, কি মায়া করা চেহারা। বাবা মা বেঁচে নেই, চাচার সংসারের আশ্রিতা। আমার মা পুত্রবধূ হিসেবে অল্প বয়সী মেয়ে খুঁজতেন। মায়ের বক্তব্য ছিল, অল্প বয়সী মেয়েরা বেশি বয়সী মেয়েরা হয় কাদার দলা, যেমন খুশি গড়ে নেওয়া যায়। আর বেশি বয়সী শিক্ষিত মেয়েরা হলো পোড়ামাটি, এদের কোনো আকার দেওয়া যায় না। তাই যখন সোমা নামে অল্প বয়সী মেয়ের কথা আমার কানে এলো, তখন একে এক মুহূর্ত দেরি না করে, কোনো দেনা পাওনা ছাড়াই মা সোমা নামের মেয়েটির সাথে মিয়া ভাইয়ের বিয়ের কথা পাকা করলেন। আমরা 4 ভাই বোন। আমি যখন 5ম শ্রেণীতে পড়ি, তখন বাবা হঠাৎই স্ট্রোক করে মারা যান। মিয়া ভাই তখন অনার্স ফাইনাল ইয়ারে। আপা এইচএসসি পরীক্ষা দিয়েছে, আর ছোট ভাই এসএসসি পরীক্ষা দেবে। সে সময় মা শক্ত হাতে সংসার আগলে রাখেন। মিয়া ভাই তার বান্ধবী চৈতি আপুকে খুব ভালোবাসে। চৈতি আপুদের বাড়ি আমাদের বাড়ির পাশে। দুজনে একসাথে পড়াশোনা করে। মিয়া ভাই পড়াশোনা শেষ করে যখন চাকরি পেল, তখন একদিন সাহস করে মাকে বলল, মা, আমি চৈতিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। মা আতকে উঠে বললেন, অসম্ভব, চৈতির সাথে তোমাকে আমি কোনোদিনও বিয়ে দেব না। একে ওই মেয়ের বয়স বেশি, শিক্ষিত, তার ওপর বাড়ির পাশে বাড়ি। ওই মেয়ে কোনোদিনও আমাকে মানবে না, নিজের স্বামী স্বাধীন মতো চলবে। এরপরও যদি তুমি আমার কথা অমান্য করো, চৈতিকে বিয়ে করো, তাহলে ওই বউকে তো আমি কোনোদিনও মেনে নেব না। উপরন্তু তোমাকে ত্যায্য পুত্র করতে দুবার ভাববো না। মিয়া ভাই কোনোভাবেই মাকে রাজি করাতে পারেনি। এর কিছুদিন পর চৈতি আপুর বিয়ে হয়ে যায়। চৈতি আপুর বিয়ের পর থেকে মিয়া ভাই কেমন যেন কঠিন মানুষ হয়ে গেছে। মিয়া ভাইয়ের অনেক জায়গায় থেকে বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু মা এক কথায় বলে দিত, আগে মেয়ের বিয়ে দেব, তারপর ছেলে বিয়ে দেওয়ার চিন্তা করব। আপা যখন অনার্স শেষ বর্ষে পড়ে, তখন আপার বিয়ে হয়। আমাদের বাড়ি থেকে আপার শ্বশুর বাড়ি কাছে, রিকশায় করে আসা যাওয়া করা যায়। আপা সপ্তাহে 1-2 বার বাড়ি আসে। আপা একটু অন্য ধরনের মেয়ে, যেখানেই যাক না কেন তাকে প্রাধান্য দিতে হবে। কথা লাগালাগিতে আপা উস্তাদ। আবার বিয়ের 2 মাস পরেই মার এক পরিচিত সোমা ভাবির সাথে মিয়া ভাইয়ের বিয়ের প্রস্তাব আনে। মা একবার মেয়ে দেখেই বিয়ের দিন তারিখ ঠিক করে বাড়ি ফেরে। সোমা ভাবির চাচা দেখলেন বিনা খরচে এতিম মেয়ে পার করে হয়ে যাচ্ছে। তিনি 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 ছেলের বয়সের দিকে তাকালেন না। ভাবির সাথে মিয়া ভাইয়ের বয়সের পার্থক্য কম হলেও 12 বছর। মিয়া ভাইয়ের বিয়েতে আমরা 30 জন বরযাত্রী গিয়েছিলাম। কনেপক্ষরা আমাদের এতটুকু যত্ন আপ্যায়ন কিচ্ছু করেনি। আপার আগে গজগজ করতে লাগলো, এ কোন ছোট লোক বাড়ি, মিয়া ভাইয়ের বিয়ে দিচ্ছে। এর চেয়ে আমার মামা শ্বশুরের মেয়ের সাথে বিয়ে হলে ভালো হতো। বড় ভাবি আমার থেকে মাত্র 1 বছরের বড়। ভাবির সাথে আমার খুব ভাব হলো। একদিন রাতে মা আমাকে ডেকে বললেন, রুমি, বৌমার সাথে তুমি বেশি গল্প করবে না, যা কথাবার্তা আমার সামনে বলবে। আমার আড়ালে তোমাদেরকে একসাথে যেন না দেখি। সাহসে ভর করে মাকে জিজ্ঞেস করলাম, ভাবির সাথে বেশি গল্প করলে কি হবে মা? তোমার পড়াশোনার ক্ষতি হবে। তাছাড়া তুমি অবিবাহিত একটা মেয়ে, আর বৌমা বিবাহিত। তোমরা যদি আমার আড়ালে গল্প করো, তাহলে স্বাভাবিকভাবেই বৌমা তাদের স্বামী স্ত্রীর মধ্যে যেসব কথা হয়, তার অনেক কথাই তোমাকে বলবে। এতে তুমি এঁচড় পেকে যাবে।
আমি যেন কখনোই তোমাদেরকে আড়ালে গল্প করতে না দেখি। মিয়া ভাই চাকরি করে খুলনায়, আর আমাদের বাড়ি যশোরে। প্রতি সপ্তাহে মিয়া ভাই বাড়ি আসে। বাড়ি এসে মিয়া ভাই মার ঘরে ঢোকে, মার সাথে সংসারের নানা বিষয়ে কথা বলে বাজারে যায়। সারা সপ্তাহে বাজার করে নিয়ে আসে। সন্ধ্যার পরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাতে বাড়ি ফেরে। ভাবির সাথে মিয়া ভাই খুব কম কথা বলে। মা খুবই রাশভারী, ভাবির সাথে সহজভাবে মিশতে পারে না। ভাবি ছোট মানুষ, মাকে খুব ভয় পায়। মা সংসারের কোনো কাজ করে না, কিন্তু সংসার মার হাতের মুঠোয়। মা যেভাবে বলে ভাবিকে সেভাবে কাজ করতে হয়। রাতে টিভি দেখারও সুযোগ নেই, মার ঘরে টিভি। ভাবি সাহস করে মার ঘরে টিভি দেখতে যেতে পারে না। ছোট ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বাড়ি খুব কম আসে। আমার সামনে এসএসসি পরীক্ষা, কোচিং আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি বাড়িতে। মা আর ভাবি বেশি সময় থাকে। সারাদিন ভাবি চুপচাপ মনমরা হয়ে কাজকর্ম করে, মাঝে মাঝে জানালা দিয়ে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাবিকে দেখে আমার খুব কষ্ট লাগে। ছোটবেলা থেকে মা বাবার আদর থেকে বঞ্চিত, আবার শ্বশুর বাড়ি এসেও সেভাবে স্বামীকে কাছে পায় না। ভাবির জীবনে কোনো আনন্দ নেই। আপা একদমই ভাবিকে দেখতে পারে না। ভাবির বিপক্ষে মাকে শুধু উস্কানি দেয়। ভাবি যেসব কথা আপাকে বলেনি, আপার অবলীলায় ভাবির নামে মায়ের কাছে মিথ্যা নালিশ করে। ভাবির একটাই অপরাধ, বিয়ের সময় ভাবির চাচারা আপাকে প্রাধান্য দেয়নি, আমাদেরকে ঠিকমতো আপ্যায়ন করেনি। ভাবিকে কোনো রকম ফার্নিচার জিনিসপত্র দেয়নি, মিয়া ভাইকে সামান্য একটা আংটি পর্যন্ত দেয়নি। এসব কিছুর জন্য ভাবি দায়ী নয়। আপা ভাবির সাথে খারাপ ব্যবহার করলে আমার অনেক কষ্ট লাগে। একদিন আপা মায়ের কাছে ভাবি নামে মিথ্যা নালিশ করছে, আমার খুব খারাপ লাগলো। সাহস করে মার সামনে যেয়ে আপাকে বললাম, তুমি এত কুটনি কেন, এত মিথ্যা কথা বলো কেন? আজ যদি তোমার ননদ তোমার সাথে এমন করতো, তাহলে তোমার কেমন লাগতো? আপা নাকি কেঁদে মাকে বলল,